আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আরেকটা নতুন কাহিনী নিয়ে আমাদের এই চ্যানেল স্টোরিজ অফ লস্ট টাইমে। আজকে আমি আপনাদের সাথে গল্প করব ফিলিপাইন্সের পাহাড়ি এলাকার মানুষদের একটা অদ্ভুত কালচার নিয়ে। মমি, এই শব্দটা শুনলেই কি মাথায় আসে? বিশাল পিরামিড, কারুকার্যময় কফিন, মিশর, তাই না? তো আপনারা কি জানেন, ফিলিপাইন্সে ইবোলাই উপজাতি নামে একটা উপজাতি আছে। এই উপজাতির মানুষদের মমি ক্রিয়েট করার ওয়েটা ছিল একটু অন্য রকমের। এদের মমিগুলোকে বলে আগুন মমি, ইবোলাই মমি বা কাবাইন মমি। এই কবে থেকে এই পদ্ধতিতে তারা মমি বানায় এটা জানা যায়নি, তবে বিশেষজ্ঞদের মতে 1200 খ্রিস্টাব্দের দিকে। কিন্তু কবে সমাপ্ত হয়েছে এটা জানা গেছে। 1500 শতকে স্প্যানিশ অভিযাত্রী ফার্ডিনান্ড ম্যাজেলান ফিলিপাইনে উপনিবেশ স্থাপন করেন। তিনি এখানে খ্রিস্ট ধর্মের প্রচার শুরু করেন এবং সেই সাথে সাথে হারিয়ে যেতে থাকে স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতি, এবং সেই ধারাতে বিলুপ্ত হয়ে যায় মৃতদেহ সৎকারের এই প্রক্রিয়া। এবার চলুন জানি কিভাবে এই মমিটা তৈরি করা হতো। ইতিহাস থেকে জানা যায় যে এই মমিকরণের প্রক্রিয়াটি শুরু হতো ব্যক্তি জীবিত থাকাকালীন। মুমূর্ষু অবস্থায় তাকে পান করতে দেওয়া হতো লবণাক্ত এক ধরনের পানি। তাদের ধারণা ছিল যে এই নোনা পানিটা শরীরটাকে পানি শূন্য করে দিবে। এভাবেই জীবিত অবস্থায় তাকে একটি চেয়ারের মতো অংশে বসিয়ে রাখা হতো এবং এই লবণাক্ত পানি প্রায় প্রায় খেতে দেওয়া হতো। এটা তাদের ধারণা ছিল যে এই লবণ পানি খাওয়ার ফলে তাদের শরীর থেকে পানি খুব দ্রুত শুকিয়ে যাবে এবং পরে মমিফিকেশন করাটা খুব সহজ হয়ে যাবে। এর পরের মূল কাজটি শুরু হতো মানুষটি মারা যাওয়ার পরে। প্রাথমিক ধাপে মৃতদেহটিকে ঠান্ডা পানিতে গোসল দেওয়া হতো। এরপরে মৃতদেহটিকে ঢেকে দেওয়া হতো কোলাবেও নামে এক বিশেষ ধরনের কম্বল দিয়ে, এবং মাথায় পরিয়ে দেওয়া হতো সিনালিবুবা নামের এক ধরনের স্কার্ফ। এরপর মৃতদেহটিকে বসানো হতো এক ধরনের চেয়ারে, যেটাকে এলাকার ভাষায় সাঙ্গা চিলে বলে। কম্বল দিয়ে ঢাকা থাকতো দেহ, আর স্কার্ফ দিয়ে সোজা করে থাকতো মাথা। পরবর্তী ধাপ ছিল ধোঁয়া দিয়ে মৃতদেহ শুকিয়ে ফেলা। এই জন্য ছোট করে আগুন জ্বালিয়ে চেয়ারের নিচে রাখা হতো। তবে সরাসরি মৃত ব্যক্তিকে আগুনের সংস্পর্শে আনা হতো না কখনোই। শরীর থেকে যে পানি বের হতো সেই পানিটাকে একটি বোতলে সংরক্ষণ রাখা হতো, এবং শুকিয়ে গেলে পুরোপুরি দেহটি চেয়ার থেকে নামিয়ে আনতো ইবোলাইরা। এ পর্যন্ত মমিফিকেশনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এরপরে রয়েছে শুধু আর একটা কি দুইটা ধাপ। আগুনের তাপে শরীর শুকিয়ে যাওয়ার পরে তারা এই কুঁচকে যাওয়া দেহটি সূর্যের আলোতে নিয়ে আসতো এবং নানা অনুষ্ঠান পালন করত এলাকার বয়োজ্যেষ্ঠ এবং আত্মীয় স্বজনরা। এরপরে মৃতদেহের উপরের চামড়াটা ছাড়িয়ে নেওয়া হতো এবং স্থানীয় লতা পাতা শিকড় বাকড় দিয়ে তৈরি বিশেষ ওষুধ এ সময় গায়ে লাগিয়ে দেওয়া হতো, আর জ্বালিয়ে দেওয়া হতো তামাক। এই তামাকের গন্ধ বা ধোঁয়া এই মৃতদেহর শরীরের ভিতরে প্রবেশ করানো হতো। তারা মনে করত যে এই ধোঁয়া শরীরের ভিতর যদি কোনো পানি থাকে সেটাও শুকিয়ে দেবে। কাজ শেষ, এবার মৃত ব্যক্তি প্রস্তুত শেষ বিদায় নেওয়ার জন্য। মমিকে কোলাবাউ দিয়ে কয়েক স্তরে ঢেকে কাঠের কফিনে মায়ের পেটে শিশু যেভাবে থাকে অনেকটা সেভাবেই রেখে দিত সমাজের লোকেরা। নানান আচার পালন করতে করতে বয়ে নিয়ে যেত পাহাড়ের গুহায়, যেখানে তাকে রেখে দিয়ে তবেই সমাপ্ত হবে শেষকৃতি। ইবালয়ীদের বিশ্বাস অনুযায়ী আগুন মমিকে গুহার ভিতরে যেখানে রাখা হয়েছে সেখান থেকে বের করা যাবে না, তাহলে কষ্ট পাবে তাদের আত্মা, আর এমন হলে নেমে আসবে অভিশাপ, দেখা যাবে দুর্যোগ। এসব মমির গুহা খুব দুর্গম স্থানে হওয়া সত্ত্বেও মমি চুরি ঠেকানো যায়নি প্রথম প্রথম। তাই সরকারের পক্ষ থেকে এসব গুহার সামনে বড় শক্ত গ্রিল দিয়ে দেওয়া হয়। এই আগুন মমির পদ্ধতি পাপুয়া নিউগিনির বেশ কিছু উপজাতির মধ্যেও প্রচলিত আছে, তবে ফিলিপাইন্সে এটা বেশি প্রসিদ্ধ। ইবালয়রা আজও তাদের মমি করা পূর্বপুরুষদের শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাদের জন্য উৎসর্গ করে খাদ্য এবং পানীয়। তো আজকের ঘটনা এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো কাহিনী নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, আল্লাহ হাফেজ।